হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, সকালে উঠে এরকম সারপ্রাইজ পেলে কারই না ভালো লাগে। মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি যে বাথরুম থেকে অবশ্য চামচের ঘটঘট শব্দ পাচ্ছি। আন্দাজ করেছিলাম যে আমার দেওর চা করছে, কারণ ও উঠে পড়েছে, আমার আগে ওর কাজ আছে। কিন্তু যে সত্যিকারের চা করছে সেটা বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে কারোর এক কাপ চা খেতে খুব ভালোই লাগে। মানে সারাদিন অক্লান্ত পরিশ্রম করি না, এই ঘুম থেকে উঠে এক কাপ চা মানে হচ্ছে গিফটের মতো, যাকে বলে, বুঝলে বন্ধুরা। আর চলো দেওরের হাতে চা খাই। আর এই দিকে দেখো, তোমাদের দাদার ছুটি, ওই জন্য ঘুমোচ্ছে। মানে আমি বলছি উঠবে না, বলছে না আর একটু শুই, আর একটু শুই। বন্ধুরা, পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 19শে মে, রবিবার, আর এখন বাজে সকাল 8:30। দেখলাম আমার দেওর চা করলো, এক কাপ গরম গরম চা খেয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, চলো দেখিয়ে দিই। এই দেখো, মানে স্তূপাকার বাসনপত্র। কালকে দুপুরে বাসনপত্র বন্ধুরা মাজা হয়নি, এত গভীর ঘুমিয়ে পড়েছিলাম না নিচের ঘরেতে। গরমের জন্য তো একদম ঘুম হচ্ছে না। আর এত গভীর ঘুম যে ঘুম থেকে উঠে এক ফোঁটা বাসন মাজতে ইচ্ছে করছে না সন্ধেবেলায়। তারপর ভাবলাম রাতে রান্না করার সময় বাসনপত্র ধুয়ে নেবো, কিন্তু পা পা করে একটুখানি বিয়ে ওষুধের দোকানে গেলাম, ওষুধ নিয়ে এলাম, টেড ব্যাগ নিলাম, এসে আর ইচ্ছে করলো না। কী আর করা যাবে, যখন নিজে মানে কাজ ফেলে রেখেছি, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। চলো আমি বাসনপত্র উদ্ধার করি, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো। রান্নাঘরে এসে প্রথম যা কাজ, জানলাগুলো খুলে দিলাম, কারণ রান্নাঘরটা সারা রাত জানলা বন্ধ, প্রচণ্ড গরম হয়ে গেছে। চলো কাজকর্ম শুরু করি। মানে কত বাসন, আজকে বাসন মাজতে মাজতে মানে আধ ঘন্টার বেশি বেজে যাবে। মানে রান্নাঘরে ঢুকি না ঢুকলে এখানে কম করে তো 3-3.5 ঘন্টা আটকাই পড়ে থাকতে হয়। এই হচ্ছে বন্ধুরা সংসার জীবন, বুঝলে। অক্লান্ত পরিশ্রম করার পর তবে নিজের পরিবার, নিজেদের সন্তানের মুখে হাসি বা দুটো খাবার তুলে দেওয়া যায়। তাও তো আমরা হাউস ওয়াইফ, আমাদের তো আর কোনো কাজ নেই। যেসব দিদিভাইরা কি আমার ছোটো বোনেরা রান্নাবান্না করে ঘরের কাজ সামলে, যারা আবার ডিউটি করে, তাদের তো আরও অক্লান্ত পরিশ্রম হয়। কিন্তু এই আমাদের মহিলাদের এই অক্লান্ত পরিশ্রমের কথা কে আর মনে রাখে বলো না। একজন পুরুষ মানুষ যখন কাজ থেকে ফিরে আসে তখন তার রেস্টের প্রয়োজন হয়, কিন্তু যারা ওয়ার্কিং ওমেন, তারা যখন কাজ থেকে ফিরে আসে তাদের আর রেস্টের প্রয়োজন হয় না। তারা এক কাপ চা খেয়ে আবার সোজা ঢুকে পড়তে হয় তাদের রান্নাঘরে। এটাই হচ্ছে আমাদের একজন মহিলাদের জীবন। মহিলা জীবন বন্ধুরা প্রচণ্ড কঠিন, তাদের শারীরিক দিক দিয়ে বলো কি মানসিক দিক দিয়ে বলো, প্রচণ্ড মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে পৌঁছতে হয়। আর যা স্বামী ভালো তার তো সবই ভালো, আর যদি কপাল গুণে স্বামী খারাপ হয় তার জীবনটাই শেষ হয়ে যায়, বুঝলে। আর চলো, আজকে আমাকে চা থেকে এরা দুভাই ছুটি দিয়ে দিয়েছে। সেই সকালের এক বাটি চা শেষ হয়ে গেছে। আমি চেঁচামেচি করবো বলে আমাকে আর বললো না, নিজেই চাটা করে নিল। জয়ে যেটুকু করে সেটুকুই লাভ, বলো না। চলো তোমাদের দাদাভাই চাটা করে নিক। আর ওখানে আমি ভাতটা রেডি করে রেখেই দিয়েছি, ওর হয়ে গেলে একবারে ভাতটা বসাবো। তারপর তো সমস্ত রান্না বান্না পড়েই আছে। তাহলে চলো। আর এদিকে একটু কাটাপোনা মাছ আছে, এটা ঝিঙে আলু দিয়ে ঝোল করব। বেশি রিচ বা বেশি ঝাল খাওয়া পছন্দ করি না। তারপর পায়ের যে পোড়াটা, ওর জন্য ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি। হালকা পাতলা রান্নাই কদিন করবো। আমি অবশ্য বেশি রান্না করি না, রান্না দেখে মনে হয় রিচ, কিন্তু হালকা হালকা করেই রান্না করি, বুঝলে বন্ধুরা। আর দেখো আজকে আমার অবস্থাখানা দেখো, কি হলো বুঝতে পারলাম না। এতদিন ধরে তো মাছ ফাছ ভাজি, কিন্তু আজকে মাছটা না যেন হঠাৎ মানে তুলতেই পারছি না, উল্টে দু একটা মাছ ভেঙেও গেছে, জানো। কী আর করা যাবে বলো। মানে অন্যকে বকা ধমকা যায়, কিন্তু মানুষ কি নিজেকে আর বকুনি ধমকানো করা যায়? কিছু করার নেই। চলো এই খোলায় ভাজিনি, কিন্তু নেক্সট খোলার মাছটা না একদম দুটো মাছ একটুখানি ভেঙে ভেঙে গেছে। কী আর করবো, আমরা স্বামী স্ত্রী খেয়ে নেবো, কিচ্ছু করার নেই। আর চলো, এখানে দুটো মাছের মুড়ো ছিল, সেই দুটো ভেজে তুলে নিলাম। আর ভাতটাও কমপ্লিট করে ফেলেছি। ভাতের ফ্যানটা গেলে এবার তরকারিটা বসিয়ে দেবো। মানে যেমন নর্মালি আমরা ঝোল করি, একদম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙে আলুটা নাড়াচাড়া করে ঝোলটা করলেই হয়ে যাবে। রান্না মানে কি, রান্না আগে যখন রান্নাবান্না জানতাম না, এই বিয়ের আগে যখন তোমাদের দাদার হাত ধরিনি, তখন রান্নাবান্না মানে ভাবতাম প্রচণ্ড ভয়ানক কোনো জিনিস। কিন্তু এখন করতে করতে মানে কী আর রান্না, মাছ হলে মাছটাকে ভেজে, সবজি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, যে পেঁয়াজ রসুন দেবে পেঁয়াজ রসুন, আর যে
আদা জিরে বাটা দেবে, তাতে কষে কাষে নুন আর লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে জলটা দিয়ে দাও, রান্না কমপ্লিট। কিন্তু এখন আর তো সেই সময় মানে অত ভয় পাই না, কারণ রান্নাবান্না করে পাকাপুক্ত হয়ে গেছি। যে কোনো কাজকর্ম তোমরা করতে করতে একদম পাকাপুক্ত হয়ে যাবে। যে সমস্ত আমার ছোট বোনেরা রান্নাবান্না জানো না, কখনো ভয় পাবে না। মানে টুকটুক করে এখন তো ইউটিউব হয়ে ফেসবুক হয়ে আমাদের খুব সুবিধে হয়েছে, অনেক সহজ পদ্ধতিতে আমরা রান্নাবান্না করতে পারি। মানে তোমরা ভয় না পেয়ে সেই সমস্ত থেকে একটু এগিয়ে যাবে, দেখবে তোমাদের উপকারও হবে। এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট, এদিকে এখানে আমি ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, ডালিয়াটাও কমপ্লিট করে নিলাম। বললাম না একের পর এক কাজ, মানে সেই সকাল থেকে উঠে সেই 7টা থেকে উঠে যে কখন 1:30 বেজে যায় নিজেই বুঝতে পারি না জানো। কাজ করতে করতে না শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগে। আজকে তো আবার সানডে, অনেকগুলোই সাবান কাচতে হবে, বড়ো ছেলেরই তো অনেকগুলো জামা কাপড়, 4-5টা কোচিং আছে, সেখানেই পড়তে যায়। মানে ছেলেপুলে মানুষ করা নয় বন্ধুরা। ছেলেরা যখন একটু বড় হয় তখন তাদের মানুষ করার জন্য মানুষের খাওয়া দাওয়া সমস্ত ত্যাগ করতে। এই তো আমার বড় ছেলে 4খানা মাস্টার, কী করবো, ছেলেটাকে তো আগে মানুষ করতে হবে। আর এখানে একটু ঢ্যাঁড়স দিয়ে সর্ষের লঙ্কা দিয়ে ঝাল করবো। আজকে আর ভাজার ক্ষমতা নেই বন্ধুরা, নাহলে নাড়াচাড়া করে করে একবারে হাতে ঘষে ঝাল বসিয়ে দেবো। পরিমাণ মতো নুন, তেল, সর্ষে, কাঁচা লঙ্কা সব দিয়ে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে একবারে হাতে করে রগড়ে বসিয়ে দেবো। এই দেখো খারাপ হয়নি খেতে, কী করব, নিজেকেও তো বাঁচতে হবে। আর এই দেখো যেমন করে আমরা নাড়াচাড়া করে করি সেই রকমই ঝাল হয়েছে। মানে তোমরা দেখছো বলে, নাহলে না বললে বিশ্বাস করা যাবে না, মানে কেউ করতে পারবে না। আর এখানে আমাদের নিচের বাবাকে ভাত দিয়ে দিলাম, ওনাকে তো গামলাতেই দিতে হয়। আর তোমাদের দাদা বলছে অতগুলো আলু দিও না, কারণ বয়স্ক লোক না অল্প পরিমাণে খায়। তোমাদের দাদাকে দিয়ে দিলাম, ও দিতে চলে গেল। আর এখানে রাত্রের তরকারি পটলটা ভাজছি। আর দেখো সিঙ্কের অবস্থা কেন দেখো, এইটা দেখলে আমার বুক কেঁপে যায় ভয়, কারণ আবার মনে হয় সিঙ্কটাকে আমাকে পরিষ্কার করতে হয়। ওইটাই প্রচণ্ড বিরক্ত, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কি অবস্থা, আর একদিকে রান্না করি একদিকে বাসন মাজি, তাতেও যেন কাজ শেষ করতে অনেকটা সময়। আর এই দেখো চাকতিটা তুলে হয়তো কোনো আনাজ পানাজের খোলা গেছে, ওই জন্য দেখো পরিষ্কার করে ফেলেছি। মানে আজকে আর নলটা খুলতে হলো না, ওই খোলাগুলো তুললেই জলটা বেরিয়ে গেল। আর এদিকে পটলগুলো আমি ভেজে তুলে নিলাম। মানে রান্নাবান্নাটা এবার রাত্রিরে রান্নাটা করে রাখলে না একটু সুবিধেই হয়। পটল ভাজা কমপ্লিট, এখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো, বুঝলে। বললাম না রান্না করতে করতে মানুষ পাকাপুক্ত হয়ে যায়। যখন কিছু পারবো না মনে কত কঠিন, কিন্তু সেটা যখন করতে করতে তুমি নিজে পাকাপুক্ত হয়ে যাবে তখন মনে হবে কোনো ব্যাপারই নয়। এরকম হচ্ছে ব্যাপারটা। পরিমাণ মতো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে দিলাম। এখন অবশ্য যতই রাঁধুনি হই, নুনটা আর আমার ব্যালেন্সটা কমই হয়, কারণ আমি নুনটা একটু কমই ব্যবহার করি। প্রত্যেক দিন সবার থেকে বকা শুনতে হয়, নুনটা কেন কম, নুনটা কেন কম। কারণ আমার বাড়িতে প্রেশার রুগী আছে, কি করব বলো। আর এখানে পটল আলুটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিলাম। আদা জিরে বাটাই করবো, আজ আর পেঁয়াজ রসুনের কোনো রান্নাই হয়নি, বুঝলে বন্ধুরা। ইচ্ছেও করছিল না, পেঁয়াজ রসুন খাওয়াও তো ভালো না। আর সবেতে না কিছু কিছু রান্নাতে এমন পেঁয়াজ রসুন দিতেই হয়, যেমন মাংসতে, ডিমেতে। আর কিছু কিছু রান্না নিরামিষ করলেও খেতে ভালোই হয়। আর এই যে তারপর মানে ঘষে ঘষে একদম গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আর অবস্থাটা দেখো, চায়ের লিকার, এরা চা করেছে না, লিকার টিকার ফেলে অবস্থা খারাপ করে দিয়েছে। মানে যখন কাজকর্ম শুরু করে এরা, তারপরে যে ঢুকবে তার অবস্থা খারাপ করে দেয়। কী আর করা যাবে, সবাই তো আপন লোক, কাকে কি বলবো বলো। চলো অনেক বক বক হলো, এবার ঘরে যাই। আর এই ঘরটায় তো শোয়া হয় না, তাও তো বিছানা তো ঝাড়তেই হবে। এখানে আমি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চলো তারপর ও ঘরটাও যেতে হবে, তোমরা আমার সাথে থেকো। আর তাড়াহুড়ো করছি কারণ স্নান করে যেখানে আমার পুড়ে গেছে জায়গাটা মলম দিতে হবে, জানো। মানে এত কাজকর্ম করেছি, দেখে মনে হচ্ছে কত সুস্থ। তোমাদের তো আর দেখাতে পারছি না, দেখালে বুঝতে যে মানে পুড়ে ঘাটা কতটা হয়েছে একমাত্র আমিই জানি। আর এখানে বাবাকে তুললাম, তোমাদের তো ডেলি দেখা হয় না, বাবা শুয়েছিল। তুলে আবার এই ঘরের বিছানাপত্রটা আমি ঝেড়ে পরিষ্কার করে নেবো, বুঝলে বন্ধুরা। তোমাদের দাদা পেপারওয়ালা হয়েছিল, বসে পেপার পড়ছিল, ওনাকেও তুলে দিলাম। দেখো না পেপার নিয়ে ঘোরাঘুরি, মানে ও পড়বে। বললাম দাঁড়াও বিছানাটা আগে আমি
ঝেড়ে ঝুড়ে নিই। আর কাজ করতে করতে আমারও শরীর আলাঝালা হয়ে যায় জানো বন্ধুরা। দুঃখের কথা আর কাকে বলবো বলো, এটাই হচ্ছে সংসার। এই দেখো বিছানাটা ঝেড়েছি, গোজাও হয়নি, উনি বসে পড়েছেন। কি আর করা যাবে বলো, আমার তো মানে পেপার পড়ারও সময় নেই, কিচ্ছু না। কাজ করতে করতেই মানে যাকে বলে জীবন একদম বেরিয়ে যাচ্ছে। আর চলো এবার ঘরটা ঝাড় দিয়ে দিই। আর এখানে আমি ঘরটা একদম ঝাড় দিয়ে দিচ্ছি। আর বললাম না অনেকগুলো সাবান কাচতে হবে, সেই চিন্তা ঘুরছে। এখন 12টা বেজে গেছে। রে বাবাটাকে বললাম ওর কোচিনে পড়ে যায় জামা কাপড়গুলো বের করে দিতে। আর ও জামা কাপড়গুলো বের করে বললাম বালতিতে রাখতে, ওই জন্য বের করে দিচ্ছে। আর এত দুষ্ট, ওকে বলে যেগুলো বাবা ময়লা হবে বের করে দিবি, ও আসল পড়া নিয়ে মেতে থাকে, তো সময়টাও পায় না বুঝলে। সবই বুঝতে পারি, আমি তো একটা মা। আমি সন্তানদের মুখের দিকে তাকালে কোন সন্তান কি বলতে চায়, কার কি কষ্ট হচ্ছে, কে কী করতে চায় বুঝতে পারি। বাবা মা হয়ে যদি সন্তানের কষ্টটা না বুঝলো, সন্তানের দিকটা না বুঝলো, তাহলে কিসের বাবা মা বলো না। মানে পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন আর কেউ আছে? চলো এবার মোচামুচিটা পুরো সব কমপ্লিট করে নিই। আর দালান ও ঘরটা আগেই মুছে এসেছি, ওই জন্য তো আর দেখাতে পারলাম না। সবসময় তো একটা ছোট ধরো 10-12 মিনিটের ব্লকের মধ্যে তো সমস্ত কিছু দেখাশোনা সম্ভব না। আর দেখছো কত বাথরুমে জামা কাপড় জড়ো হয়েছে, মানে ঘরটা মুছে ঢুকতে হবে বাথরুমে সেগুলো পরিষ্কার করার জন্য। আর রান্নাঘরও মুছে কমপ্লিট, স্নান কমপ্লিট। আর দেখো জামা কাপড় নিয়ে আমার দৌড়াদৌড়ি অবস্থাটা দেখো, মানে প্রচুর জামা কাপড়। আমার বাবা বড় বাবাটারই বেশি জামা কাপড় জানো বন্ধুরা। মানে কাচতে যত না কষ্ট হয় আমার, শুকোর দিতে যেন বেশি কষ্ট। প্রায় যাকে বলা যায় এক ছাদ জামা কাপড় হয়ে গেছে আজকে। প্যান্টই তো 4খানা প্যান্ট, কারণ অনেক জায়গায় পড়তেও যায় ছেলেটা। কী আর করা যাবে বলো, যার যেমন অবস্থা তাকে সেইভাবে চলতে হবে। আর নিজের শরীরটাকে যদি শরীর বলতাম তাহলে সংসার আমার সন্তানদেরকে খেয়াল রাখতো, বলো না। তাহলে চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, মানে হাঁপিয়েও গেছি, প্রায় 1টা বেজে গেছে জানো। আর এবেলা তুলবো না, ওবেলা বিকেলে ঘুম থেকে একটুখানি রেস্ট নিতে হবে, তারপর ঘুম থেকে উঠে জামা কাপড় তুলে নেবো। কারণ অনেকটা বেলা যদি সকাল 8টা 8:30টার ভেতর তুলে মানে শুকোতে দেওয়া যেত কেচে, তাহলে অসুবিধা হতো না। আর দিয়ে তোমাদের দাদা পুজোটা দিয়ে দিয়েছে বলে রক্ষে, যেদিন বাড়ি থাকে সেদিন দিয়ে দেয়, নাহলে তো আমাকেই দিতে হয়। মানে সবাই মিলে অ্যাডজাস্ট করে যদি একটা সংসারে একটু হেল্প করে দেওয়া যায়, তাহলে বাড়ির গিন্নিদের এত কষ্ট হয় না। যার সংসার যেমন আমি আগেও বলেছি, তাকে সেইভাবে চলতে হয়। আর শুকর দিয়ে নিচে চলে এলাম। এবার আমার ওই সাজগোজ যেটুকু সিঁদুর পরা, চুল আঁচড়ানো করে নিই, তারপর একটুখানি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। এই ফাঁকে তোমাদের দাদা ছোটোটাকে খেতে দিয়ে দিয়েছে। তোমাদের দাদা থাকলে একটু সুবিধে হয়, ছেলেটাকে খেতে দিয়ে দেয়। ছোটো ছেলেটা একদম খিদে সহ্য করতে পারে না। তাহলে চলো মাথা ফাতা আঁচড়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, সাথে থাকো। এই যে বন্ধুরা খেয়ে দিয়ে আবার নিচে চলে এলাম। ঘরটা একটু ঠান্ডা, তার এই দেখো মলমটা লাগাবো। মানে এখানটা ফোসকাটা জানো তো আবার ওই গেলে গেছে আর জ্বালা করছে, মানে রুগী করে দিল দুদিন, এমন শুকনো বিপদ। তাহলে আমি মলমটা লাগিয়ে একটু রেস্ট করি, অনেক তো খাটাখাটনি হলো। আর তোমরা আমার সঙ্গে থাকো।